নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীময়ী সায়নী। আপনাদের সকলকে আগমনী জ্যোতিষ কথায় স্বাগত। আমি কিন্তু আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমার সাথে সাথে আপনাদেরকেও আমি যতগুলো সতীপীঠে আপনাদের বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে এবং মেদিনীপুরে ভ্রমণ করব, আমার সাথে সাথে কিন্তু আপনাদেরকেও ভ্রমণ করাবো, চেষ্টা করব মায়ের দর্শন করানোর। তো এমন কিন্তু পূর্ব কিছু ভিডিওতেও আমি চেষ্টাও করেছি। আমি বর্তমানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার কিরিটেশ্বরী মন্দিরে। আপনারা কেউ কেউ হয়তো মা কিরিটেশ্বরীর নাম জানেন, বাবা কেউ কেউ নতুন হয়তো শুনছেন, জানেন না মা কিরিটেশ্বরী সম্পর্কে। আজকে আপনাদেরকে জানাবো মা কিরিটেশ্বরী সম্পর্কে বা তার মন্দির সম্পর্কে কিছু কথা। এটা কেমন মুর্শিদাবাদ জেলায় অবস্থিত একটি সতীপীঠ তো বটেই। সবার আগে বলি, এখানে সতীপীঠে দেবীর 51 পীঠের মধ্যে কোন পীঠ পড়েছিল? সেটা হচ্ছে এখানে পড়েছিল দেবীর 51 পীঠের মধ্যে দেবীর করটি। করটি অর্থাৎ আমাদের মাথার স্ক্যালের মিডিল যে পোর্শনটা, সেটাকে বলা হয় করটি। এই করটির পার্টি কিন্তু বিভক্ত হয়ে এখানে এই স্থানে পড়েছিল, এই মন্দিরে পড়েছিল। সেখান থেকে কিন্তু এই করটি থেকে কিরিটি কথাটা আসে এবং সেখান থেকে দেবী কিরিটেশ্বরী নামটিও আসে। এবার আপনাদেরকে বলি, আমি অতি অবশ্যই মন্দির তো আপনাদের পরিদর্শন করাবোই এবং এই মন্দিরের ঐতিহ্য সম্পর্কে কিছু কথা আমি চেষ্টা করব আমাদের যিনি সেবায়েত রয়েছেন এই মন্দিরের বাবার থেকে কিছু কথা আপনাকে শোনানোর। আপনাদেরকে এই মন্দিরের ইতিহাসও কিন্তু একটা বিশাল বড় ইতিহাস। রানী ভবানীর হাতে কিন্তু তৈরি এই মন্দির, বিশাল বড় ইতিহাস রয়েছে এখানে। যেমন একদিকে বৌদ্ধ তন্ত্রের প্রভাব রয়েছে, অন্যদিকে আমাদের হিন্দু অর্থাৎ সনাতন তন্ত্রের প্রভাব রয়েছে, অন্যদিকে কিন্তু মুসলিমের একটা প্রভাব কিন্তু দেখা যায়। সেক্ষেত্রে কি কি আমাদের বিভাগ রয়েছে এবং কি ডিটেলস রয়েছে, চলুন আপনাদের একবার মন্দিরটা পরিক্রমা করিয়ে আপনাকে প্রথমে জানাই মন্দির সম্পর্কে। কিরিট কথার অর্থ ভীষণভাবে বিকৃত হয়ে গেছে। কেউ বলছেন কিরিট মানে মুকুট, কেউ বলছেন কিরিট মানে কপাল, কেউ আবার গাড়ি থেকে নামতে নামতেই ডাকতে হচ্ছে এইদিকে আসুন, এইদিকে আসুন, এইদিকে আসুন, এটা আদি ওটা আদি, এটা আসল। শুরু হয়ে গেছে বাইরে একটা দরজা। চুপচাপ বোকার মতন বসে বসে শুধু আমাদের গতিবিধিগুলো লক্ষ্য করব, তাহলে সব চোখের সামনে বেশ শুনবে কে কি করছে। যাই হোক, তর্কে যাচ্ছি না, অবস্থানটার কথা বললাম। আসল তথ্য হচ্ছে করটি, খুলিটা, এই খুপড়িটাকে করটি বলা হয়। করটি থেকে কিরিটি কথাটা এসছে। এই করটি আমাদের 3টে পার্টে বিভক্ত। আমাদের শাস্ত্রে প্রথম পার্টের নাম সূর্য, দ্বিতীয় পার্টের নাম চন্দ্র, তৃতীয় পার্টের নাম জ্ঞান। সূর্য, চন্দ্র, জ্ঞান। একই আবার দক্ষিণ ভারতীয় লোকেরা বলছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাহলে এখানে দেখুন, এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর হচ্ছে, আমরা বলছি সূর্য, চন্দ্র, জ্ঞান। এখানেও জ্ঞান শিব, এখানেও মহেশ্বর শিব। এখানে বিষ্ণু চন্দ্র, এখানে সূর্য ব্রহ্মা। এখানেও শিলাটা 3টে পার্টির রূপান্তর। হ্যাঁ, বক্তব্য করেছিলাম, শুনে দেখ। এখানেও শিলাটা 3টে পার্টির রূপান্তর। এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী ভবানী। নাটোর হচ্ছে পূর্ববঙ্গে। নকশার মধ্যে মাকে দেখুন ত্রিনয়নী জুভা, কিন্তু বাকি যে নকশা দেখছেন লতা পাতা ফুল, এই নকশা কিন্তু ফুল পাতা লতা নয়। এই নকশা হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র, বৌদ্ধ তন্ত্রের। এর কারণ প্রাচীন যুগে এখানে একসময় বৌদ্ধ তন্ত্রের ভীষণ প্রভাব ছিল, তিব্বতী তান্ত্রিকের খুব রমরমা ছিল। এইবার নকশা ছেড়ে দিন, এবার নকশা ছেড়ে দিয়ে খিলানটাকে বোঝার চেষ্টা করুন। এই খোপটাকে, আর্চটাকে, এটা কিন্তু সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার, মুসলিম স্থাপত্য। আগ্রার তাজমহলের গেটে
ইমামবাড়ার গেটে আর এই মসজিদের গেটে এই আর্চটা পাবেন আপনারা। আর এই হলো আমাদের বাংলার চালা, অর্থাৎ বাংলার স্থাপত্য। আর এক দিক থেকে একে বলা হয় বাঁকুড়ার ঘরানা। তা আমাদের তো স্থাপত্য বিষ্ণুপুর বাঁকুড়ায়, তাই কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, নলালেশ্বরী, কিরিটেশ্বরী, বাংলার আনাচে কানাচে এই স্থাপত্যের ছোঁয়াগুলো পাবেন আপনারা। তাহলে বৌদ্ধ পেলাম, ইসলাম পেলাম, হিন্দু পেলাম। মুর্শিদাবাদ এমনিতে ইতিহাসের জায়গা, সবাই ছুটছেন ইতিহাসের সন্ধানে। পীঠস্থান যখন, তখন ইতিহাস তো থাকারই কথা। স্বাভাবিক কারণে বাইরে থেকে মায়ের মন্দিরের গম্বুজটাকে আপনাকে দেখতে হবে ধৈর্য ধরে। এবার গম্বুজের দিকে না তাকিয়ে কাউরির ডাকাডাকিতে যদি কান দিয়ে দেন, তাহলে তো সবই মিস হয়ে গেল। দেখলেন ভেতরে চাল, স্টেট চাল, চার চালা, ত্রিকোণ আকৃতি, সম্পূর্ণ হিন্দু স্থাপত্য, এখানে কোনো দ্বিমত নাই। অথচ একই চাল যখন আপনারা বাইরে গিয়ে দেখবেন, তখন দেখবেন অদ্ভুত চালের গঠন শৈলী এই। বাইরের চালের আর্কিটেকচার এই, অথচ ভেতরটা স্টেট, ভেতরটা সম্পূর্ণ হিন্দু স্থাপত্য। এই চালকে যখন বাইরে গিয়ে দেখবেন, তখন দেখবেন গঠন শৈলীটা আছে এরকম। এখানে আবার চার চালা হয়ে গেল হিন্দু স্থাপত্য, পেটটা হয়ে গেল ইসলামী স্থাপত্য, আর অগ্রভাগটা হয়ে গেল বৌদ্ধ স্থাপত্য। নেপালে, তিব্বতের মন্দিরগুলো দেখবেন, এটাকে প্যাগোডা বলা হয়। কি অদ্ভুত একটা ইতিহাস রানী ভবানী আজ থেকে 300 বছর আগে দিয়ে গেছিলেন। 2023 সালে ভারত সরকার এই ইতিহাসের ভিত্তিতে একে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে। কৃতিত্ব কিন্তু রানী ভবানী, কারণ উনি ইতিহাস না দিলে সেটা শ্রেষ্ঠত্ব পেত না। 3টে ধর্মের সমন্বয়। রানী ভবানী কি রেখে গেছেন দেখুন। রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেছেন। এই হচ্ছে মা কিরিটেশ্বরীর মূল মূর্তির ছবি এটা। এই মূর্তির নাটোরে রানী ভবানী রক্ষা করে গেছেন। নিরাপত্তার কারণে এই মূর্তি কিন্তু বাইরে থাকে, এই মূর্তি মন্দির চত্বরে থাকে না, নিরাপত্তার কারণে। পৌষ মাসের মঙ্গলবার দুপুর 2টো থেকে সন্ধে পর্যন্ত যদি কোনোদিন এখানে আসতে পারেন, তাহলে এই মূর্তি আপনাদের সরাসরি দর্শন হবে শিলার ওপরে রাজবেশে। মাত্র 4 দিন মাকে রাজবেশে বের করা হয়, সারা বৎসরে 4 দিন। যেহেতু পৌষ পর্বটা আমাদের মিটে গিয়েছে, তাই 1 বছরকাল মা সেই নিরাপত্তার জায়গায় চলে গেছে। তাই একটা ছবি রেখেছি আপনাদেরকে দর্শনের জন্য বোঝানো। এই মূর্তির গুরুত্ব কি? রানী ভবানী মূর্তিটিকে নিরাপত্তার প্রয়োজন মনে করে ব্যবস্থা করে গেলেন কেন? এবার মুখমণ্ডলের দিকে তাকিয়ে দেখুন, এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে। খুব ভালো করে মুখের আদল দেখুন, এখানেও কিন্তু বুদ্ধের ভাব আছে দেখুন। তাহলে এক সময় যে এখানে বৌদ্ধ তন্ত্রের প্রভাব যে ছিল, এই গল্প তো আপনার আমার নয়। এই মুখমণ্ডলে প্রমাণ করছে, নকশা প্রমাণ করছে। এই নকশার সঙ্গে আপনি তারাপীঠের নকশার মিল পাবেন, নলাটেশ্বরী পাবেন, কামাখ্যা ত্রিপুরেশ্বরী পাবেন। আমাদের মতন ওই জায়গাতেও বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল, চীনাচার ছিল, এখানেও চীনাচার ছিল। এখানেও তারার সঙ্গে সামঞ্জস্য আছে মুখের, কিন্তু তারার এই জায়গাটা লাল এবং জিহ্বা আছে, মায়ের কিন্তু জিহ্বা নাই, লাল নাই। এখানে মা বিমলা নামে, কিন্তু স্টাইলের একই স্টাইল। এখানেও বুদ্ধিস্ট, ওখানেও বুদ্ধিস্ট। এটাও মা। পাশের মধ্যে দেখবেন খুব আগে এদিকে টাকাটাকি করবে, ওটাও মা। কিন্তু ওই মূর্তির বয়স হলো 10 থেকে 12 বছর বয়স। স্বাভাবিক কারণে ঐতিহাসিক গুরুত্ব নাই বলে তালার উপরে ভরসা করে আছে। এটার ঐতিহাসিক গুরুত্ব আছে, তাই নিরাপত্তার প্রয়োজনে আছে। মা দুটোই, মা নয় তা তো নয়। ঐতিহাসিক গুরুত্ব নাই, তালার উপরে আছে। অ্যান্টিক গুরুত্ব আছে, নিরাপত্তার প্রয়োজন আছে। সঙ্গে ক্যামেরা থাকলে ছবি আপনারা নিলেন, ভেতরেও নিলেন, বাইরেও নেবেন, কোনো আপত্তি নাই। কিন্তু পিছনে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে, যে অবস্থায় হচ্ছে ওই অবস্থাতেই ছবি তুলে নিয়ে ওইটা মিস করেন না। কারণ ওটাই আমাদের মূল ভিটি ছিল। 900 বছর একটা ইতিহাস ওখানে দাঁড়িয়েছিল। আজ থেকে 1 বছর আগে এলে বল মন্দির, আজ থেকে 1 বছর আগে এলে ওখানে একটা বড় মন্দির দেখতে পেতেন, বাঁকুড়ার ঘরানা। যদিও নেটে দেওয়া আছে, সার্চ করে বের করবেন, দেখবেন বাঁকুড়ার ঘরানা একটা ছোট্ট ইটের অর্ধেক অবস্থা একটা মন্দির দাঁড়িয়েছিল। সরকার ঘোষণা করার পর মন্দিরকে ফেলে দেওয়া হয়েছে। দুঃখ হলো কোথায় জানেন? ইতিহাস যা ছিল তা কিন্তু ফিনিশ হয়ে গেছে, শুরু হয়ে গেল আবার একটা নতুন স্ট্রাকচার। আবার সামনে বছর ঢুকবেন, দেখবেন ওর দেওয়ালে আদি লেখা হয়ে গেছে, আবার লাল কাপড়ে ঢেকে ফেলেছে। আবার একটা পেতলের মূর্তি এসে আর একজন বলছে এদিকে আসুন, এদিকে আসুন, এটাই আদি। এইভাবে একটা বিকৃত পরিস্থিতি শুরু হয়ে গেছে। দুঃখ করেন না, তাই বলে আমি তো মহাপুরুষ নয়, আমারও লোভ লালসা আছে, কিন্তু যাবেনটা কোথায়? ব্রাহ্মণ সমাজ যে শেষ হয়ে গেছে,
আজ আমি ব্রাহ্মণ হয়ে আসলে বসে আমি স্বীকার করছি মায়ের সামনে এই মোটা মোটা রুদ্রাক্ষের মালা, লাল ফেঁটা আর লাল বস্ত্র ছাড়া ব্রাহ্মণ পুজো করতে পারছেন না। সবাই বোঝাতে চাইছেন আমি তান্ত্রিক, কিন্তু আমরা যে অনেক ইতিহাস দেখে ফেলেছি ঠাকুর রামকৃষ্ণের, সেখানে যে দেখলাম অভাবের তাড়নায় হাট পাটনা বেরিয়ে একটা ঠেকা ধুতি পরে ভবতারের মায়ের সাধন মাদন করে গেলেন। ওনাকে কিন্তু কোনোদিনও রুদ্রাক্ষের রক্তবস্ত্রে দেখতে পেলাম না। আমরা বাবা খাবার ইতিহাসও দেখে ফেলেছি, উনি তো অভাবের তাড়নায় গোটা কাপড় পর্যন্ত পারেননি, কপনি পেরে মা তারা সাধন মাদন করে গেলেন, সেখানেও ওনাকে রুদ্রাক্ষের রক্তবস্ত্রে পেলাম না। তাহলে মা আমাকে কেন এত ঘটা করে মোটা মোটা রুদ্রাক্ষের মালা আর রক্তবস্ত্রের প্রয়োজন হবে? এর উত্তর পাওয়া যাবে না, তর্কে গিয়েও লাভ নাই, তিরস্কার ছাড়া কিচ্ছু মিলবে না। কিন্তু মা আমি কিন্তু মহাপুরুষ নয়, আমারও লোভ লালসা আছে, কিন্তু ছেড়ি থাকা দরকার। সবসময় মাথায় রাখবেন ইতিহাসের গঠন শৈলী থাকতেই হবে। একজন ফৌজি লোক হলে হাইট হতেই হবে, সব হাইটই ফৌজি বললে কিন্তু কেউ মানবে না মা আসল ক্ষেত্রে। আমি তো চেষ্টা করলাম আপনাদেরকে মন্দিরে মায়ের দর্শন করানো, এবং শুধু দর্শন করানো বলে নয়, সেবায় যিনি রয়েছেন তার মুখ থেকে আপনাদেরকে চেষ্টা করলাম যে কি পারপাস বা কিভাবে মায়ের মন্দির গঠন হয়েছে, রানী ভবানী কিভাবে মায়ের মন্দির গঠন করেছিলেন এবং তার যে বিভিন্ন ভাগ সেগুলো বোঝানোর কিন্তু আমি আপনাদেরকে চেষ্টা করলাম। এবার কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, মা কৃটেশ্বরীর মহিমা আমাদের জীবনে কি কাজ করে তার একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিই। যদিও মায়ের মহিমা বলার ক্ষমতা আমার কিন্তু কোনো অংশেই নেই, তারপরেও ছোট্ট একটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখবেন অনেক বাচ্চাই কিন্তু হয় যারা কিন্তু জন্মগতভাবে ব্রেনের কোনো প্রবলেম না থাকলেও হয়তো তারা মায়েরা সুস্থ বাচ্চারই জন্ম দিয়েছেন, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে ব্রেনের বিকাশ হচ্ছে না, কোনোভাবে ব্রেনের যতটা ডেভেলপমেন্ট হওয়ার কথা বয়স অনুপাতে তা কিন্তু হচ্ছে না। তাদেরকে অতি অবশ্যই বলবো আপনারা কিন্তু আপনাদের সন্তানকে নিয়ে অতি অবশ্যই মা কৃটেশ্বরী মন্দিরে কিন্তু একবার হলেও আসুন। মায়ের দর্শন কিন্তু অতিরিক্তভাবে আপনাদের ক্ষেত্রে প্রয়োজনীয়। যাদের ধরুন কোনো মেটাল ওরিয়েন্টেড বিজনেস করেন বা ধরুন গাড়ি ওরিয়েন্টেড বিজনেস, এই ধরনের কোনো বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু মা কৃটেশ্বরীর আশীর্বাদ কিন্তু ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে অনিবার্য। একবার হলে কিন্তু আপনারা এখানে এসে মায়ের পুজো করুন, মাকে আপনাদের কথা জানান। আরো একটা বিষয় আমি বাচ্চাদের নিয়ে যখন বলছি, আমি যে সমস্ত বাচ্চাদের মধ্যে জন্মগত কিছু অ্যাবনর্মালিটি রয়েছে, শুধুমাত্র জন্মের পর হয়েছে তা বলে না, জন্মগত কিছু অ্যাবনর্মালিটি রয়েছে, আপনারা কিন্তু তাদের সন্তানকে নিয়ে এসে মায়ের কাছে এই প্রবলেমটা কিন্তু পুরোপুরি জানান। যাদের হয়তো ডাক্তার বলে দিয়েছে কোনোভাবে হওয়া সম্ভব নয়, মায়ের কৃপায় কিন্তু সেই জায়গাটাও নির্মূল হয়। হ্যাঁ, অতি অবশ্যই আপনার ভক্তি, আপনার প্রার্থনা, আপনার পুজো পদ্ধতি কিন্তু নির্ভর করছে। তাকে নিয়ে কিন্তু অতি অবশ্যই একবার মায়ের কাছে আসুন, এটা কিন্তু খুব জরুরি। আরো একটা বিষয় বলি, যে সমস্ত মেয়েদের ম্যারিড লাইফ একেবারে ভালো নয়, হয়তো অনেক জায়গা থেকে ম্যাচিং করেই বিয়ে করেছিলেন, তারপরেও কোনোভাবে ম্যারিড লাইফে কিন্তু কোনো না কোনো প্রবলেম দেখা দিচ্ছে, তাদের ক্ষেত্রে একটা কথা বলবো যে আপনারা কিন্তু চেষ্টা করুন মা কৃটেশ্বরীর মন্দিরে আপনার হাজবেন্ডকে নিয়ে এসে বা আপনার স্বামীকে নিয়ে এসে একবার পুজো দিয়ে মায়ের পুজোয় দেয়া ব্যবহৃত সিঁদুর যে থাকে সেটাকে ব্যবহার করুন। দেখুন আপনার হাজবেন্ডের সাথে কিন্তু আপনার অনেকাংশেই সমস্যা কেটে যাবে, কেটে যেতে কিন্তু বাধ্য। তাই অতি অবশ্যই অন্তত চেষ্টা করুন একবার হলেও মা কৃটেশ্বরীর মন্দিরে আসার, একবার হলেও কিন্তু মায়ের দর্শন করার। মায়ের দর্শন কিন্তু আমাদের জীবনের অনেক সমস্যা সমাধান করে দিতে পারে। এই যে মন্দির চত্বরটা দেখছেন, আরো একটা কথা বলি মন্দির চত্বর সম্পর্কে। মন্দির চত্বর কিন্তু টোটাল 10খানা শিব মন্দির নিয়ে গঠিত। আমি চেষ্টা করছি সবথেকে পুরনো যে প্রাচীন শিব মন্দিরটা দেখতে পাচ্ছি সেই সম্পর্কে আপনাদের দেখানোর, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন কতটা প্রাচীন এই মন্দিরের অবস্থান। আশা করি আপনাদেরকে আমি মা কৃটেশ্বরী মন্দির সম্পর্কে একটা ধারণা দিতে পারলাম। দেখুন সব কথা তো মুখে বলে হয় না, কিছু জায়গায় আমাদের কিন্তু এসেও দেখতে লাগে বা সেই মাহাত্ম্যটা নিজেদেরকে বুঝতে লাগে। তাই অতি অবশ্যই একবার মায়ের মন্দিরে আসুন, মায়ের পুজো দিন। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।